নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার ৮ জুলাই ২০২৫। আমরা দেখে নেব প্রি মার্কেট অবস্থায় গুরুত্বপূর্ণ খবরগুলো কি আছে। প্রথমেই নজর রাখছি গ্লোবাল মার্কেটের দিকে। কাল তো ইউএস স্টক মার্কেট বেশ নিচে নেমেছে। হ্যাঁ, নেমেছে। আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ নিয়ে যে অনিশ্চয়তা সেটাই কারণ। এক্স্যাক্টলি। এই সপ্তাহে একটা ট্যারিফ ডেডলাইন এক্সপায়ার করছে, তাই না? বাজার বেশ সতর্ক। একদম। কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই তো সবার নজর। দেখুন, গত কয়েক মাসে ইউকে আর ভিয়েতনামের সাথে প্রিলিমিনারি ডিলস হয়েছে বটে, কিন্তু চায়নার সাথে ডিল তো এগোয়নি সেভাবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সোশ্যাল মিডিয়াতে ট্যারিফ লেটার্স পাঠানোর কথা বলছেন, এটা কেমন যেন একটু ইনফর্মাল লাগছে না? লাগছে তো। মানে ফর্মাল পলিসি অ্যানাউন্সমেন্টের বদলে এই অ্যাপ্রোচটা মার্কেটকে আরও একটু আনসার্টেন করে তুলছে। ঠিক। আর কাল রাতে আবার জাপান আর সাউথ কোরিয়ার ওপর 25% ট্যারিফ, যেটা 1 অগস্ট থেকে লাগু হবে। হ্যাঁ, ওটা আরেকটা ফ্যাক্টর। কিন্তু কোন গুডস এফেক্ট হবে বা কারণটাই বা কি, সেটা তো এখনো ক্লিয়ার নয়। সেটাই। মার্কেটস তো স্বাভাবিকভাবেই এটা পছন্দ করছে না। ইউএসের ভেতরেই তো কস্ট বাড়বে এর ফলে। অবশ্যই ইনফ্লেশন বাড়বে, কর্পোরেট প্রফিটসে চাপ আসবে। ভারতে এর কি প্রভাব পড়তে পারে এই গ্লোবাল ট্যারিফ সিচুয়েশনটার? দেখুন, একটা প্রভাব তো পড়তেই পারে, বিশেষ করে ইউএস ভিয়েতনাম ডিলটার পর। যদি ভারতের সাথে ইউএসের কোনো লো ট্যারিফ ডিল না হয়, তাহলে ভারতের প্রায় $5.4 বিলিয়ন এক্সপোর্ট একটা ঝুঁকির মুখে। 5.4 বিলিয়ন, এটা তো বেশ বড় ফিগার। ইন্ডিয়া তো বছরে প্রায় $76 বিলিয়ন গুডস এক্সপোর্ট করে ইউএসকে। হ্যাঁ, তার মধ্যে $5.4 বিলিয়ন পণ্য ভিয়েতনামের এক্সপোর্ট বাস্কেটের সাথে সরাসরি ওভারল্যাপ করে। তবে রিয়েলিস্টিক থ্রেট হয়তো $350 মিলিয়ন আশেপাশে হবে। আচ্ছা, কোন সেক্টরগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে মনে হচ্ছে? মানে ঝুঁকিটা কোথায় বেশি? সবচেয়ে বড় থ্রেট হলো ফ্রোজেন শ্রিম্প আর প্রন শিপমেন্টসে। ওই একটা ক্যাটেগরিতেই প্রায় $1.6 বিলিয়ন এক্সপোর্ট ইম্প্যাক্ট হতে পারে। বাবা, 1.6 বিলিয়ন শুধু শ্রিম্পে? হ্যাঁ, এছাড়া কিচেন অ্যান্ড টয়লেট লিনেন, জুয়েলারি, এই সেক্টরগুলো প্রভাবিত হতে পারে। কারণ ইউএস ভিয়েতনামকে ট্যারিফ কমিয়ে 20% করেছে যে এই আইটেমগুলোতে। বুঝলাম। একটা কম্প্যাটিটিভ ডিসঅ্যাডভান্টেজ তৈরি হচ্ছে ভারতের জন্য। এক্স্যাক্টলি। চলুন এবার একটু দেশের কোম্পানিগুলোর দিকে তাকাই। কিছু Q1 আপডেটস এসছে। টাটা মোটরসের জেএলআর সেলস তো 15% ইয়ার অন ইয়ার কমেছে। হ্যাঁ, কমেছে। দুটো কারণ আছে। এক হলো লেগাসি জাগুয়ার মডেল ফেজ আউট করা হচ্ছে, আর দুই হলো ইউএস ট্যারিফসের প্রভাব। তবে একটা পজিটিভ দিক হলো ওদের প্রিমিয়াম মডেলের শেয়ার বেড়েছে, 77.2% হয়েছে। এটা ওদের স্ট্র্যাটেজি শিফটের ইঙ্গিত। অন্যদিকে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার খবর বেশ ভালো মনে হচ্ছে। জুনের প্রোডাকশন 20% বেড়েছে আর সেলস 14%। হ্যাঁ, এমএনএম ভালো করছে। এসইউভি সেগমেন্টে ওদের পারফরমেন্স কনসিস্টেন্টলি ভালো। ডোমেস্টিক ডিমান্ড বেশ রোবাস্ট দেখাচ্ছে, বিশেষ করে এসইউভির জন্য। জুয়েলারি সেগমেন্টেও তো ভালো খবর। সেনকো গোল্ডের Q1 আপডেট বেশ স্ট্রং মনে হলো। হ্যাঁ, ওদের রিটেল রেভিনিউ 24% আর টোটাল রেভিনিউ 28% বেড়েছে। রিজিওনাল উৎসবগুলোতে চাহিদা বেশ ভালো ছিল। ওরা তো এই কোয়ার্টারে 9টা নতুন শোরুম খুলেছে দেখলাম। বছরে 20টা খোলার টার্গেট। হ্যাঁ, এক্সপ্যানশন চলছে। আর গোল্ড প্রাইসও তো প্রায় 32% ইয়ার অন ইয়ার বেড়েছে, সেটারও একটা বেনিফিট পেয়েছে ওরা। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই ধরনের কোম্পানি স্পেসিফিক গ্রোথ ড্রাইভার্স ট্র্যাক করে। ঠিক। টাইটানেরও তো কনজিউমার বিজনেস 20% YOY বেড়েছে, জুয়েলারি 18%, ওয়াচেস 23%। আর ওদের ইন্টারন্যাশনাল সেলস 49% বেড়েছে। এটা বেশ ইমপ্রেসিভ। তবে সব খবর এত ভালো নয়। ইনফো এজ মানে নকরির ওদের স্ট্যান্ডালোন বিলিংস 11% বেড়েছে ঠিকই, কিন্তু রিক্রুটমেন্ট বিজনেসটা হ্যাঁ, ওটা মাত্র 9% বেড়েছে। এটা মার্কেটকে একটু হতাশ করেছে, কারণ রিক্রুটমেন্ট গ্রোথ অনেক সময় ইকোনমিক হেলথের ইন্ডিকেটর হিসেবে দেখা হয়। তবে ওদের রিয়েল এস্টেট মানে 99 একরেস আর শিক্ষা.com ভালো করছে, তাই তো? হ্যাঁ, ওইগুলো ভালো করছে, কিছুটা ব্যালেন্স হচ্ছে তাতে। ব্যাংকিং থেকে কোটাক মহিন্দ্রা ব্যাংকের আপডেট কি বলছে? অ্যাডভান্সেস 14% YOY বেড়েছে, ডিপোজিটস 13% YOY। এটা তো ভালোই। লোন গ্রোথ ভালো, কিন্তু কাসা ডিপোজিটসের বৃদ্ধিটা একটু কম, মাত্র 4.2% কোটা অন কোয়ার্টার। ও, কাসা গ্রোথ কম, এর মানে কি কস্ট অফ ফান্ডস বাড়তে পারে? এক্স্যাক্টলি। কাসা হলো ব্যাংকের লো কস্ট ফান্ড সোর্স। এটার বৃদ্ধি কম হলে নেট ইন্টারেস্ট মার্জিনে একটু চাপ আসতে পারে ফিউচারে। তবে 14% লোন গ্রোথ এখনও বেশ হেলদি।
বেশ, তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি একটু সামারাইজ করি। 1. ইউএস ট্যারিফ নিয়ে গ্লোবাল বাজারে আনসার্টেনিটি চলছে। 2. ভারতের প্রভাব কিছু এক্সপোর্ট সেক্টরে পড়তে পারে, যেমন ফ্রোজেন শ্রিম্প, জুয়েলারি, লিনেন। 3. ইন্ডিয়ান কোম্পানিগুলোর Q1 ফলাফল মিশ্র। অটোতে M&M ভালো, JLR চ্যালেঞ্জে, জুয়েলারি ভালো, ইনফো এজের রিক্রুটমেন্ট স্লো, কোটাক ব্যাংকের লোন গ্রোথ ভালো, কিন্তু ক্যাসা গ্রোথ কম। একদম ঠিক। আচ্ছা, সবশেষে একটা অন্যরকম খবর নিয়ে কথা বলি, যেটা সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরছে। কোনটা? ওই যে UAE একটা নতুন নমিনেশন বেসড গোল্ডেন ভিসা চালু করেছে ভারতীয়দের জন্য। ও হ্যাঁ, দেখেছি। কোনো ইনভেস্টমেন্ট বা প্রপার্টি পারচেজ লাগছে না, শুধু এককালীন প্রায় 2.3 লাখ টাকার ফি, লাইফ টাইম রেসিডেন্সির জন্য, ইনিশিয়ালি ইন্ডিয়ানস আর বাংলাদেশিদের জন্য। হ্যাঁ, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং প্রশ্ন উঠছে। কি প্রশ্ন? মানে এর ইমপ্লিকেশন কি হতে পারে, তাই তো? হ্যাঁ, যদি ভারতের আপার ক্লাস বা আপার মিডল ক্লাসের একটা সিগনিফিক্যান্ট অংশ এই সহজ ভিসা পাথওয়ে ব্যবহার করে UAE চলে যান, তাহলে ভারতের ডোমেস্টিক কনজাম্পশন প্যাটার্নে কি প্রভাব পড়বে, বিশেষ করে প্রিমিয়াম গুডস আর সার্ভিসেসের চাহিদায়? এক্স্যাক্টলি, এটা কিন্তু একটা ভাবার মতো বিষয়। লং টার্ম ইম্প্যাক্ট কি হতে পারে? অবশ্যই ভাবার বিষয়। ডেমোগ্রাফিক শিফট আর কনজাম্পশন প্যাটার্নের ওপর নজর রাখতে হবে। ঠিক। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। হুইল অন ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আবার কথা হবে।